এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এতে প্রদর্শিত ঘটনা, স্থান অথবা চরিত্র কাল্পনিক। যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনই ভিডিওটি ছেড়ে দিন। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আজকের গল্পে ঢোকার আগে আপনাদের একবার চোখ বন্ধ করে ভাবতে বলবো, আপনার বাড়ির ছাদে রাতের বেলায় হঠাৎ কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলে আপনি কি করবেন? আর যদি সেই কেউটা হয় একদম ছোট্ট এক বাচ্চা, যে একটাও শব্দ করে না, শুধু আপনাকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, তাহলে আজ আমি বলবো এমনই এক ঘটনার কথা, যেখানে এক বাড়ির বাসিন্দারা বহুদিন ধরে টের পাচ্ছিল তাদের ছাদের ওপর কেউ আসে। প্রথমে ভাবা হয়েছিল হয়তো চোর, কিন্তু যেদিন তারা দেখল আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে, সেদিন থেকেই শুরু হলো আসল আতঙ্ক। সে ছেলেটার চোখ দুটো ছিল অস্বাভাবিক কালো, আর মুখে কোনো অভিব্যক্তি নেই, না হাসি না কান্না, শুধু শূন্য দৃষ্টি। সবচেয়ে ভয়ের বিষয় হলো, কেউ উপরে গিয়ে ধরতে গেলেই সে যেন বাতাসে মিলিয়ে যেত। লোকজন বলতো বছর 10 আগে এই বাড়ির ছাদ থেকে এক শিশু নিচে পড়ে মারা গিয়েছিল। আর যেদিন বৃষ্টি হয়, ঠিক মধ্যরাতের সময় সে আবার সেই একই জায়গায় দাঁড়িয়ে থাকে যেখান থেকে সে পড়ে গিয়েছিল। তাই পরের বার যদি আপনি নিজের ছাদে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন আর সে কিছু না বলে শুধু তাকিয়ে থাকে, তাহলে সাবধান হন, কারণ সব বাচ্চাই জীবিত নয়। আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে। আপনি এখন শুনছেন আত্মার আর্তনাদ, যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা, যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও। একটা পুরনো বাড়ি ছিল। বাড়িটা একসময় জমজমাট ছিল। কীর্তিমান রায় পরিবার সেখানেই থাকতেন, কিন্তু সময়ের হাত ধরে এখন সেটি প্রায় পরিত্যক্ত। বাড়িটির চারপাশ ঘিরে বিশাল গাছপালা, ধুলোবাড়ি আর ঠান্ডা বাতাস যেন প্রতিদিন কোনো অজানা ইতিহাস বলে যায়। আর ঠিক এই বাড়িতেই ঘটেছিল এমন এক ঘটনা, যা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। সুদীপ আর তার স্ত্রী কৃতিকা কলকাতা থেকে এসেছিলেন। তারা কিছুদিন শান্তিতে কাটানোর জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছিলেন। অনলাইনেই খুঁজে পেলেন ওই পুরনো ভিক্টোরিয়ান ধাঁচের বাংলোটা, রায় ভিলা। বাড়িটার একটা পুরনো অথচ আকর্ষণীয় রকমান্য ভাড়া ছিল, এবং ঠিক যেমন শান্ত পরিবেশে তারা খুঁজছিলেন। বাড়ির মালিক নিজেও থাকেন না, তবে দেখভালের জন্য এক বৃদ্ধ কেয়ারটেকার নারায়ণ কাকা থাকেন। নারায়ণ কাকা তাদের অভ্যর্থনা করে বলেছিলেন, বাড়িটা পুরনো কিন্তু বেশ মজবুত, একটু শব্দ হতে পারে রাতে, পুরনো কাঠের বাড়ি তো, ভয়ের কিছু নেই। প্রথম রাতটা ছিল শান্ত। সুদীপ বই পড়ছিল আর কৃতিকা নিজের ব্লগের জন্য কিছু ছবি নিচ্ছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু গাছের পাতার শব্দ, মাঝে মাঝে কোনো নাম না জানা পাখির ডাক। ঘড়িতে তখন রাত 11টা পেরিয়েছে। হঠাৎ ছাদের দিক থেকে যেন কারো ধীরে ধীরে পায়চারি করার শব্দ পাওয়া গেল। তুমি শুনছ? কৃতিকা হঠাৎ চমকে জিজ্ঞেস করল। সুদীপ বলল, হয়তো কোনো বিড়াল কিংবা নারায়ণ কাকা দেখভাল করতে উঠেছেন। কিন্তু নারায়ণ কাকা তখন নিচের ঘরেই ঘুমাচ্ছিলেন, এটা পরের দিন জানা গেল। তাদের ঘুম আসছিল না, তাই দুজনে বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ বাতাস খাচ্ছিল। তখনই ছাদের দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল একটা ছোট্ট ছায়ামূর্তি, একটা বাচ্চা ছেলে। পরিষ্কার করে বোঝা যাচ্ছিল না, কিন্তু সে হাঁটছিল না, দাঁড়িয়েছিল,
এক দৃষ্টিতে তাকিয়ে। কৃতিকার ঠোঁট শুকিয়ে গেল। ওইটা কে? সুদীপ তখন একটু সাহস করে বলল, আমার ক্যামেরা আনো তো, জুম করে দেখি। কিন্তু যখন ক্যামেরা হাতে পৌঁছল, তখন ছায়া নেই, শুধু ছাদের কোণে বাতাসে হালকা কুয়াশার মতো কিছু ভেসেছিল। হয়তো মায়া, ঘুমের ঘোরে দেখেছি বলেই তারা ঘরে ফিরে আসে। কিন্তু সেটা ছিল কেবল শুরু। পরদিন সকালটা বেশ স্বাভাবিকভাবেই কাটছিল। চারপাশে পাখির ডাক, সকালের রোদে বাড়িটার পুরনো কাঠামো যেন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। কৃতিকা তার ক্যামেরা নিয়ে চারপাশে ছবি তুলছিল। পুরনো জানালা, ছাদের ধস্ত ইট, লতাগুল্মে ঢাকা বারান্দা, সবকিছুতেই একটা আলাদা সৌন্দর্য ছিল। তবে আগের রাতের ছায়ামূর্তিটা যেন দুজনের মনেই একটা অজানা অস্বস্তি তৈরি করছিল। নারায়ণ কাকাকে তারা জিজ্ঞেস করল, কাকা, এই বাড়িতে আগে কেউ ছিল? মানে ছাদে কেউ থাকে নাকি? নারায়ণ কাকা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, এই সব পুরনো বাড়ির অনেক ইতিহাস থাকে বাবা, অত খোঁচাখুচি করো না। ভূত প্রেত মানো না তো, ওই নিয়েই থাকো। ছাদে কেউ ছিল না, আমি তো নিজের চোখেই দেখেছি। কিন্তু দুজনে অনুভব করছিল নারায়ণ কাকার চোখে মুখে একটা অদ্ভুত চাপা ভয়। সেই রাতেই আবার অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের খাবার সেরে ঘুমানোর জন্য রেডি হচ্ছিল দুজনেই। হঠাৎ ঘড়ির কাঁটা যখন রাত 1টা ছুঁয়েছে, তখন একেবারে হঠাৎ করে উপরের ছাদ থেকে টুপটপ শব্দ ভেসে আসতে লাগল। প্রথমে তারা ভেবেছিল বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখে পরিষ্কার আকাশ, তারা ভরা। সুদীপ ফিসফিস করে বলল, তুমি আবার কিছু শুনছ? কৃতিকা এবার গম্ভীর কণ্ঠে বলল, ওটা বৃষ্টির শব্দ না, ওটা যেন কারোর পায়ে টোকা দেওয়ার মতো, ছাদের ধারে হাঁটার মতো শোনাচ্ছে। দুজনেই একরকম চাপা উত্তেজনায় ছাদে ওঠার সিদ্ধান্ত নেয়। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে পুরনো কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সিঁড়ির প্রতিটা ধাপ যেন এক একটা করে অতীতের দিকে নিয়ে যাচ্ছে। ছাদে উঠে প্রথমেই চোখে পড়ল একটা ছোট জুতো, পুরনো, একেবারে মাটির ওপর পড়েছিল। এটা এটা কার? কৃতিকা প্রশ্ন করল। ঠিক তখনই হঠাৎ করে ছাদের এক কোণ থেকে একটা হালকা কুয়াশার আকারে মূর্তি দেখা গেল। একটা ছোট বাচ্চা ছেলে, তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু চোখ দুটো যেন হিমশীতল। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, আর কোনো শব্দ করল না। সুদীপের মুখ শুকিয়ে গেল। কে তুমি? সে কাঁপা গলায় বলল। কোনো উত্তর নেই। ছেলেটা শুধু ধীরে ধীরে ছাদের প্রান্তে চলে গেল, আর তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সেই মুহূর্তেই কৃতিকার নাকে এলো এক ধরনের পচা গন্ধ, যেন অনেক পুরনো কাপড়ের, ভেজা মাটির মতো। হাওয়া যেন একেবারে ভারী হয়ে উঠল। তারা আর এক মুহূর্ত দাঁড়ায়নি, দৌড়ে নিচে নেমে এলো। সেই রাতেই কৃতিকা ঘুমের ঘোরে চিৎকার করে উঠে বসে পড়ে। ছেলেটা, সে জানালার পাশে দাঁড়িয়েছিল, আমাকে বলছিল আমাকে নিচে নামতে দাও। সুদীপ কাঁপতে কাঁপতে তাকে জড়িয়ে ধরে, কিন্তু বুঝতে পারে এখানে কিছু ভয়ঙ্কর ভুল আছে। এই বাড়িটা, এই ছাদ, এই ছেলেটা, কিছু একটা গভীর রহস্য লুকিয়ে রয়েছে, যা ধীরে ধীরে তাদের ঘিরে ফেলছে। ভোরের আলো ফুটলেও কৃতিকার চোখে ঘুম নেই। সারা রাত সে যেন দুঃস্বপ্নের ভেতর দিয়ে হেঁটে এসেছে, আর সেই স্বপ্নে বারবার ফিরে এসেছে ছেলেটির মুখ। অস্পষ্ট, ঘোলাটে, কিন্তু তীক্ষ্ণ সেই দুই চোখ। মনে হচ্ছিল সে যেন কিছু একটা বলতে চাইছে। সুদীপও চুপচাপ বসেছিল জানালার ধারে। তাদের দুজনেরই মনে হচ্ছিল শুধু ভয় নয়, এটা কোনো এক ধরনের ডাকে সাড়া দেওয়ার মতো। তারা এখন আর কেবল দর্শক নয়, এই গল্পের অজানা কুশীলব হয়ে উঠছে ধীরে ধীরে। সকালে আবার তারা ছাদে ওঠে। তারা দেখে আগের রাতের সেই পুরনো জুতোটা নেই, তবে সেখানে একটা ছোট্ট মাটির পুতুল পড়ে আছে। অবাক ব্যাপার, পুতুলটার মুখে ছিল এক অদ্ভুত অঙ্গভঙ্গি, যেন কাঁদছে। সুদীপ নিচু গলায় বলল, এটা তো আমাদের এখানে ছিল না, কে আনলো? কৃতিকা জবাব দেয় না, সে পুতুলটা হাতে নিয়ে দেখছিল। হঠাৎ কেমন একটা অনুভূতি হয় তার, পুতুলটা যেন কাঁপছে, নাড়াচাড়া করছে। সে হাত থেকে ফেলে দেয় পুতুলটা, আর সঙ্গে সঙ্গে কোচার থেকে যেন ভেসে আসে এক শিশুর কান্নার শব্দ। নারায়ণ কাকা এবার আর চুপ থাকতে পারেন না। বিকেলে কৃতিকা ও সুদীপ যখন তাকে ধরে বসে,
তখন তিনি ধীরে ধীরে মুখ খুলতে বাধ্য হন। অনেক বছর আগে এই বাড়ির মালিক ছিলেন ভট্টাচার্য মশাই। তার একমাত্র ছেলে রাজু ছাদের ধারে খেলা করতে করতে পড়ে যায়। কেউ জানত না সে ঠিক কিভাবে পড়ল, কিন্তু তার লাশ পাওয়া গিয়েছিল বাড়ির পেছনে ঘাসে ঢাকা জায়গায়। তারপর থেকে কৃতিকা নিঃশ্বাস চেপে প্রশ্ন করে, তারপর থেকে সন্ধে নামলেই ছাদে দেখা যেত রাজুর ছায়া। কেউ কেউ বলতো সে খেলতে চায়, কেউ বলতো সে নাকি কাউকে নিচে নিয়ে যেতে চায় চিরকালের জন্য। আর একটা কথা শুনেছিলাম, যার হাতে সে খেলনা বা পুতুল দেয় তাকে নাকি সঙ্গে নিতে চায় চিরকালের জন্য। সুদীপ ও কৃতিকা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ। তাহলে সেই পুতুল? রাত বাড়তেই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। রাত 1টা নাগাদ হঠাৎ করেই সারা বাড়িতে বিদ্যুৎ চলে যায়। বাইরে ঝড়ের মতন হাওয়া, গাছের ডালগুলো জানালায় আছড়ে পড়ছে। হঠাৎ জানালার কাছে কাঠ যেন ছোট হাতের ছাপ মায়। কৃতিকা ঘরের কোণে বসেছিল, হঠাৎ খেয়াল করে ঘরের ঠিক মাঝখানে সেই পুতুলটা আবার পড়ে আছে। এইবার আর সহ্য করতে না পেরে সুদীপ দৌড়ে গিয়ে পুতুলটা ছুঁড়ে ফেলে দেয় বাইরে। কিন্তু তখনই শোনা যায় ছাদের দিক থেকে এক বিকট চিৎকার, যেন কোনো বাচ্চা কণ্ঠে চেঁচাচ্ছে, আমার খেলনা ফেরত দাও, আমার খেলনা ফেরত দাও। সেই শব্দ এত বিকট, এত করুণ যে মনে হচ্ছিল পুরো ভারী দেওয়ালগুলো কেঁপে উঠছে। ঠিক তখনই হঠাৎ দরজা খুলে যায়, ঠান্ডা হাওয়া ঢুকে পড়ে ঘরের ভেতর। কৃতিকার সামনে আবছা ছায়ার মতন দাঁড়িয়ে থাকে সেই ছেলেটা। এইবার সে একটুও চুপ নয়, তার ঠোঁট নাড়ছে। তোমরা আমার পুতুল ছুঁয়েছিলে, তোমরা আমার জুতো দেখেছ, এখন তোমাদের যেতে হবে আমার সাথে নিচে, যেখানে আমি পড়ে গেছিলাম সেখানে। তার চোখের দৃষ্টি ভয়াল, তার শরীর কুয়াশায় গঠিত, কিন্তু ভেতরে ছিল যেন গা ছমছমে হাড়ের কাঠামো। ঠিক তখনই কৃতিকার মুখ থেকে একটা চিৎকার বেরোয়, তুমি কি চাও আমাদের থেকে? ছেলেটি শুধু একটা কথা বলে, আমাকে শেষবার খেলার সঙ্গী দাও। তারপর চারিদিক ঘোর অন্ধকার, চারিদিক নিস্তব্ধ। সুদীপের আর কোনো হুঁশ নেই, সে পড়ে যায় মেঝেতে। চোখ খুলে দেখে সকালের আলো, কিন্তু কৃতিকা পাশে নেই। ঘরের চারদিকে সকাল হবার আলোর হালকা আভা ছড়িয়ে পড়লেও সুদীপের ভেতরের আধার কাটেনি। ঘুম থেকে উঠে সেজন্য বুঝতেই পারছিল না গতরাতের ঘটনাগুলো স্বপ্ন ছিল না বাস্তব। কিন্তু যখন সে পাশে তাকায়, দেখে কৃতিকা নেই। সে ঘর খুঁজতে থাকে, কিচেন, বারান্দা, ছাদ, এমনকি পাশের খালি ঘরটাও খোঁজে, কোথাও নেই কৃতিকা। তখনই তার চোখ পড়ে আবার সেই পুতুলটার উপর। এইবার সেটা রাখা রান্নাঘরের টেবিলের মাঝখানে। পুতুলটার মুখে সেই একই কান্না ভরা চোখ আর ঠোঁটে টেনে আনা এক ধরনের হাসি, যেন তৃপ্তির। তোমাকে আমি নেইনি, আমি শুধু আমার সঙ্গী খুঁজছিলাম। কানে ভেসে আসে সেই কণ্ঠস্বর, হিমশীতল অথচ শিশুসুলভ। সুদীপ ছুটে যায় নারায়ণ কাকার কাছে, কিন্তু সেখানে গিয়েও তাকে আরেক বিস্ময়ের মুখে পড়তে হয়। নারায়ণ কাকা শুধু বসেছিলেন, নিষ্পৃহ চোখে তাকিয়ে। তার মুখে তখন একটাই কথা, যাকে সে পছন্দ করে তাকে সে রেখে দেয় সব সময়ের জন্য। সুদীপ কাঁপতে থাকে, মানে? তুমি তাকে ডেকেছিলে, তুমি তাকে নিয়ে এসেছিলে, এখন সে নিয়েছে তার জিনিস ফিরিয়ে, কৃতিকা আর ফিরে আসবে না। এই কথা বলে নারায়ণ কাকা উঠে দাঁড়ান। তারপর তিনি দরজার দিকে হাঁটতে শুরু করেন। হঠাৎ করেই তিনি পেছনে ফিরে তাকান এবং বলেন, সুদীপ বাবু, তুমি জানো তো কৃতিকা একমাত্র মেয়ে নয় যে হারিয়ে গেল। এই বাড়ির পুরনো কাহিনীগুলো সব সময় একটা করে খেলনা রেখে যায়, এইবার সেই খেলনা তুমি। সুদীপ বুঝতে পারে এটা কেবল অতীতের কোনো বাচ্চার আত্মা নয়, এটা একটা ঘুরে ঘুরে ফিরে আসা অভিশাপ, যে প্রতিবারই তার খেলার সঙ্গী খোঁজে, কাউকে তার জগতে টেনে নেয়। ঘরের দেয়ালে হঠাৎ দেখতে পায় একটি পুরনো দেওয়াল চিত্র, যেখানে কিছু শিশুর চিত্র আঁকা। হঠাৎ সেখানে চোখে পড়ে একটাকে, যার মুখ হুবহু কৃতিকার মতো, পাশে হাত দিয়ে আঁকা নাম কৃতি। সেই মুহূর্তে দেয়ালটা কেঁপে ওঠে, পেছন থেকে কেউ যেন ধাক্কা দেয়, আর তখনই সে পড়ে যায়। আর কিছু মনে থাকে না। চোখ খুলে সে দেখে সে রয়েছে একটি অন্ধকার ঘরে।
ঠিক ঘর নয়, এটা এক বিশাল গুহার মতো, চারদিক ধোঁয়ায় মোড়া, আর ভেতরে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ছায়া। সব শিশুর ছায়া, সবার চোখ জ্বলছে, আর সবার মুখে একই কথা, চলো এবার খেলা শুরু হোক। এখানে সময় নেই, দিন নেই, রাত নেই, শুধু খেলার অনন্ত বন্দিত্ব। সুদীপ বুঝতে পারে তার গল্প শেষ হয়নি, এখন শুরু হয়েছে রাজুর জগতে তার অনন্ত বাস। আর সেই বাড়ি, সেখানে আবার নতুন ভাড়াটিয়া এসেছে। এক নবদম্পতি হাসি মুখে দেখছে ছাদের সৌন্দর্য, শুনছে পুরনো গল্প, আর উঠোনে পড়ে থাকা ছোট্ট এক পুতুলের হাসি মুখ দেখে একটুও সন্দেহ করছে না। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।